নেহা সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়, কারণ তাকে এখন 40 জনের রান্নাবান্না করতে হবে। সেই চিন্তায় তার রাতে ভালো করে ঘুম পর্যন্ত হয় না। নেহা রান্নাঘরে গিয়ে দেখে চারিদিকে বেগুন, ফুলকপি, আলু, পেঁয়াজ এবং বিভিন্ন রকমের সবজির বস্তা রাখা আছে। এমনকি চারিদিকে চাল, আটা, ময়দার বস্তা এমন ভাবে রাখা থাকে যে নেহা দাঁড়ানোর জায়গা পায় না। প্রত্যেকদিন এভাবে ভালো লাগে না, অসহ্যকর একেবারে। আমার রান্নাঘর যেন বারোয়ারি বাজারের রান্নাঘর হয়ে গেছে, অসহ্যকর। এমন সময় নেহার শাশুড়ি মা সেখানে আসে। বৌমা, তুমি তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দাও, কারণ একটু পরেই কিন্তু সবার খিদে পেয়ে যাবে। আর হ্যাঁ, আজকে তুমি 100টা লুচি, আলুর তরকারি, 200টা বেগুন ভাজা আর 40 জনের জন্য পোলাও, মাটন কষা রান্না করবে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কেন মনে থাকবে না? আপনি বাইরে গিয়ে বসুন, আমি সবার জন্য এখনই রান্না বান্না করে দিচ্ছি। এই বলে নেহা সবার জন্য গরম গরম লুচি, তরকারি, পোলাও, মাটন ইত্যাদি রান্না করতে শুরু করে দেয়। কিন্তু 40 জনের জন্য রান্না বান্না করা মুখের কথা নয়, তার উপর প্রত্যেক দিন তাদের বাড়িতে কোনো না কোনো অতিথি আসে, তাই সবাইকে পাত পেতে খাওয়ানো হয়। নেহা যখন রান্না বান্না করতে থাকে তখন সেখানে তার বড় যা সাবিত্রী আসে। নেহা, আমি আমার ছেলের জন্য দুধ গরম করব, তুমি একটু পরে রান্না করো তো। আগে দুধ গরম করে নিই, তারপর তুমি যা পারবে করবে, কারণ ও খিদের জন্য কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, করে নাও। এই বলে নেহা সরে দাঁড়ালে সাবিত্রী তার ছেলের জন্য দুধ গরম করে। ইতিমধ্যে নেহার দুই ননদ প্রিয়াঙ্কা এবং পারমিতা রান্নাঘরে আসে, কারণ আজকে তাদের কলেজ ছুটি। বৌদি, আমরা কিন্তু এসব লুচি, মাটন, পোলাও কিছুই খাবো না। তুমি আমাদের জন্য গরম গরম পাস্তা আর চাউমিন রান্না করে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। মানে আমি এখন 40 জনের জন্য 40 রকম রান্না করব না? না না, আমার পক্ষে এত আলাদা আলাদা রান্না করা সম্ভব নয়। আমি সবার জন্য যা রান্না করেছি তোমরা তাই খেয়ে নাও, আর তোমাদের যদি মনে হয় তোমরা নিজেদের মতো নিজেরা রান্না করে খাও। বাবা, এরকম করে বলছো কেন বৌদি? আমরা তো প্রত্যেকদিন বাড়ি থাকি না বলো, কলেজে যাই, একমাত্র আজকেই বাড়ি আছি, তাই তোমার কাছে নিজেদের ইচ্ছা মতো খাবার খাওয়ার আবদার করছি। কিন্তু তুমি আমাদের মুখ করছো, আমরা এই বাড়ির মেয়ে, তাই আমরা কেন রান্না বান্না করতে যাব? আমাদের যখন ইচ্ছা হবে আমরা তখন রান্না করব, তুমি বললেই রান্না করব নাকি? দুই ননদের মুখে এরকম কথা শুনে নেহার খুব খারাপ লাগে, তাই সে তখনই নিজের রান্না বান্না বন্ধ রেখে দুই ননদের জন্য আলাদা রকম রান্না বান্না শুরু করে। এভাবেই পাস্তা এবং চাউমিন বানানো হয়ে গেলে নেহার স্বামী এবং দুই ভাসুর রান্নাঘরে আসে। তোমরা কি আমাকে পাগল মনে করো? আমি সকাল 8টার সময় রান্নাঘরে এসেছি, আর এখন বেলা 12টা বাজতে যায়। তোমাদের আবদার এখনো শেষ হলো না? তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি রান্না করে নিয়ে যাচ্ছি। এভাবে নেহার পরিবারের সদস্যরা বাড়ি বাড়ি নেহার কাছে বিভিন্ন রকমের খাবার খাওয়ার আবদার করে, তাই নেহা ভীষণই বিরক্ত হয়ে ওঠে, কারণ 40 জনের 40 রকমের আবদার রাখা মোটেই সম্ভব নয়। দেখতে দেখতে বেলা 2টো বেজে যায়, কিন্তু তখনও নেহার রান্না বান্না হয় না। বৌমা, তোমাকে কখন রান্না বান্না করতে বলেছি, আর তোমার রান্না বান্না করতে এতক্ষণ সময় লেগে গেল? মাত্র 100টা লুচি, তার সাথে তরকারি, পোলাও আর মাটন, তাছাড়া কি এমন আহামরি রান্না করেছো তুমি যে তোমার এতক্ষণ সময় লাগলো? সময় লাগবে না, কারণ আপনাদের পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন রকম খাবার খেতে ইচ্ছা হয়, তাই সেগুলো রান্না করতে গিয়ে সময় তো লাগতেই পারে। এই বলে নেহা সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। ঠিক এমন সময় তাদের বাড়িতে এক প্রতিবেশী বিমলা দেবী আসে, কারণ আজকে বিমলা দেবীর ছেলে এবং বৌমা ঘুরতে গেছে বলে বিমলা দেবী বাড়িতে রান্না বান্না করে না। ভালো করেছিস বাড়িতে রান্না বান্না করিসনি, আমাদের বাড়িতে এত রান্না বান্না হয়েছে, অনেক খাবার বেঁচে যাবে, তুই আমাদের সঙ্গে বসে খেয়ে নে। এই শুনে বিমলা দেবী খুবই খুশি হয়, আর তখনই খাওয়া দাওয়া করতে বসে পড়ে। কিন্তু তারা বৌমার খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়াল রাখে না। নেহার রান্না করা সমস্ত খাবার তাদেরকে পরিবেশন করে খাইয়ে দেয়, কিন্তু নেহার খাওয়ার মতো লুচি কিংবা মাংস কিছুই বেঁচে থাকে না। এ বাবা, নেহা তুমি এবার কি খাবে বলো তো? সব খাবার তো আমাদেরকে খাইয়ে দিলে। আর কি করব বলো দিদি, তোমরা পেট ভরে খাবার খেয়েছো, এতেই আমার শান্তি। ফ্রিজে কালকে রাতের ভাত আর ডাল আছে, আমি সেটাই গরম করে খেয়ে নেব। এই বলে নেহা বেচারি গতকাল রাত্রিবেলার বাসি ভাত এবং ডাল গরম করে খেয়ে নেয়। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা যখন নেহা ডিনার রান্না করতে যায়, তখন সাবিত্রী বলে,
নেহা, আমার বাচ্চাটা খুব কান্নাকাটি করছে গো। আমি ওকে ছেড়ে রান্নাঘরে যেতেই পারছি না। তুমি সবার জন্য একটু গরম গরম 80টা রুটি আর আলু পটলের তরকারি রান্না করে দাও। তুমি কি বলছোটা কি দিদি? 80টা রুটি করা কি মুখের কথা নাকি? আমি সবার জন্য ভাত আর ডিমের ঝোল রান্না করে দিচ্ছি। না না, পরপর সবাই রাত্রিবেলা ভাত খাচ্ছে তো, তাই আজকে রাত্রিবেলা কেউ আর ভাত খাবে না। তুমি একটু গরম গরম রুটি করে দাও। সাবিত্রী এই কথা বলে ঘরে চলে যায়। বাধ্য হয়ে নেহা রুটি বানাতে শুরু করে, কিন্তু 80টা রুটি বানাতে গিয়ে তার হাত একেবারে ব্যথা হয়ে যায়। কিন্তু কেউ তাকে সাহায্য করতে যায় না। শুধু তাই নয়, নেহার শাশুড়ি মা আবার ঘি মাখানো রুটি তৈরি করার পরামর্শ দিয়ে চলে যায়। ফালতু পরিবার একটা, কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমি সকাল থেকে এদের জন্য খেটে মরছি, আর এখন বলছে ঘি মাখানো রুটি খাবে। এভাবে নেহা প্রায় 3 ঘন্টা ধরে সবার জন্য 80টা ঘি মাখানো রুটি এবং বিভিন্ন রকমের তরকারি রান্না করে। সবাই মিলে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহাকে 40 জনের নোংরা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়, রান্নাঘরও পরিষ্কার করে রাখতে হয়, কিন্তু নেহাকে কেউ সাহায্য করে না। এভাবে দেখতে দেখতে রাত 2টো বেজে যায়। 2টোর পর নেহা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা 8টার সময় নেহা যখন রান্নাঘরে যায়, তখন সে দেখে যে আগে থেকে তার ননদরা রান্নাঘরে উপস্থিত আছে। এ কি, তোমরা সবাই মিলে আজকে রান্নাঘরে কি করছো? আমরা বোনেরা ঠিক করেছি আজকে আমরা সবার জন্য রান্না করব, তাই তোমাকে আজকে রান্নাঘরে আসতে হবে না। আরে সে ঠিক আছে, কিন্তু তোমরা রান্নাঘরে এরকম নোংরা করেছো কেন? আমি আধ ঘন্টা রান্নাঘরে দেরি করে এসেছি বলে তোমরা সবাই মিলে রান্নাঘরের এমন অবস্থা করেছো। রান্নাঘরের চারিদিকে ডিম, পাউরুটি ইত্যাদি ছড়ানো অবস্থায় পড়ে থাকে। সেই রান্নাঘর একেবারে চোখেই দেখা যায় না, মনে হয় যেন বারোয়ারি বাজার, যা দেখে নেহা খুবই রেগে যায়। আরে তাতে কি হয়েছে বৌদি? রান্না বান্না করতে গেলে নোংরা তো হবেই। আমাদের রান্না করা হয়ে যাক, তারপর তুমি পরিষ্কার করে দিও, কেমন? এই বলে তারা আবার রান্না করতে শুরু করে। দেখতে দেখতে তাদের যখন ডিম, পাউরুটি এবং ঘুগনি রান্না করা হয়ে যায়, তখন সেই রান্নাঘরের অবস্থা দেখে নেহার কান্না পায়, কারণ তাকে আবার রান্নাঘর পরিষ্কার করে সবার জন্য দুপুরের খাবার রান্না করতে হবে। নেহা প্রথমে 1 ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করে, তারপর আবার দুপুরে রান্না করতে শুরু করে দেয়। কিন্তু এখন তার কাছে বিষয়টা ভীষণই অসহ্যকর বলে মনে হয়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন নেহা যখন সবার জন্য ডিনার রান্না করতে যায়, তখন বৌমা, আজকে আমাদের বাড়ির ছেলেরা অফিস থেকে ফেরার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসবে, তাই তোমাকে আজকে রান্না করতে হবে না। শাশুড়ি মায়ের কথা শুনে নেহা খুবই খুশি হয়, কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি কালকের জন্য এখনই রান্না বান্না শুরু করে দাও, কারণ কালকে তোমাকে আমাদের জন্য তো রান্না বান্না করতেই হবে। তাছাড়া কালকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, কারণ কালকে তোমার কাকা শ্বশুরের জন্মদিন। তুমি যদি কালকে সবার জন্য রান্না বান্না করো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই তুমি আজকেই বেশিরভাগ রান্নাটা করে রাখো। মা, একে রান্নাঘরটা 40 জনের রান্নাঘরে পরিণত হয়েছে, তারপর আবার যদি কাকা শ্বশুরের জন্মদিনে অনেক অতিথি আসে, তখন আমি একা হাতে কি করে রান্না করব? আপনারা বরঞ্চ একটা কাজ করুন, আমাকে সাহায্য করুন। 3-4টে রাঁধুনি একদিনের জন্য ডেকে নিন, তাহলে ওরা যদি আমাকে সাহায্য করে আমি রান্না বান্না করে দিতে পারবো। না না, বেকার রাঁধুনি ডেকে লাভ নেই। তুমি আজকে রান্না বান্না করতে শুরু করো, কালকে বরং বাড়ির সবাই তোমাকে সাহায্য করবে। রাঁধুনির জন্য টাকা খরচা করে কি লাভ? তোমার হাতের রান্নার স্বাদ তো অনেক ভালো। শাশুড়ি মা এই কথা বললে নেহা আর কিছু বলতে পারে না। সে খুব ভালো করেই জানে আগামীকাল কেউ তাকে রান্না করতে সাহায্য করবে না, তাই সে শাশুড়ি মায়ের কথা মতো রাত্রিবেলা থেকে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে দেয়। আলুর দম, মাংস, সিমুই, পায়েস ইত্যাদি রান্না করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়। আজকে আর ঘরে গিয়ে ঘুমিয়ে লাভ নেই, কারণ আমি যদি একবার বিছানায় ঘুমিয়ে পড়ি তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, আর আমি কারোর জন্য রান্নাও করতে পারবো না। তার থেকে বরং আমি রান্নাঘরেই ঘুমিয়ে পড়ি, সকাল হলে সবার চিৎকার শুনে ঘুম ভেঙে যাবে। এই বলে নেহা রান্নাঘরেই ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা নেহা চিৎকার করে ওঠে, কারণ সে ঘুম থেকে উঠে দেখে যে তার পায়ের আঙুল থেকে রক্ত বেরোচ্ছে, কারণ ছুঁচো এসে তার আঙুলে ভীষণ বাজেভাবে কামড়ে দেয়। আসলে সেই রান্নাঘরে যেহেতু প্রত্যেক দিন 40 জনের জন্য 3 বেলা করে রান্না বান্না হয়, তাই সেখানে ভয়াবহ ছুঁচোর উপদ্রব বেড়ে যায়।
ওরে বাবারে, আমি মরে গেলাম, উফ, কেউ আমাকে বাঁচাও। নেহা এভাবে কান্নাকাটি করতে শুরু করলে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে। তারা নেহার পায়ের এরকম অবস্থা দেখে ভীষণই ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ নেহাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর তার পায়ের ড্রেসিং করে দেওয়া হলে সে একটু সুস্থতা বোধ করে। বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার উপর রান্না বান্নার অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছিলাম, তাই আজকে তোমার এরকম অবস্থা হয়েছে। আসলে এত বড় পরিবার, তার রান্না বান্না করা মানে অনেক ঝামেলা। আর তুমি যেহেতু সবার জন্য রান্না বান্না করো, তাই আমরা আর কেউ দায়িত্ব নিতেই চাই না। কিন্তু এখন আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দাও বৌমা। আপনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে যথেষ্ট। দয়া করে আর এই 40 জনের রান্না বান্নার দায়িত্ব আমার উপর চাপিয়ে দেবেন না, কারণ আমিও তো একটা মানুষ, আমারও নিজের জীবন আছে। আর আমি আপনাদের বাড়ির বৌমা বলে এই নয় যে আমি আপনাদের বাড়ির চাকরানি। তাই যদি এই কথাটা আপনারা মাথায় রাখেন তাহলে খুব ভালো হয়। আমি রান্না বান্না করব, সবাইকে খেতে দেব, সে ঠিকই, কিন্তু তা বলে আপনারাও তো এই বাড়িতে থাকেন, তাই আপনাদেরকেও সাহায্য করতে হবে। নেহা এই বললে পরিবারের বাকি সদস্যরা ভীষণই লজ্জিত হয়ে পড়ে। সেদিনের পর থেকে নেহাকে একা একা 40 জনের জন্য রান্নাবান্না করতে হয় না। তার পরিবারের কেউ না কেউ তাকে রান্নাবান্নায় সাহায্য করে, যার ফলে নেহা খুবই খুশি হয়। এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই তো পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। এবার আপনারা পেশেন্টকে ভালো করে জিজ্ঞাসা করুন কালকে রাতে ঠিক কি ঘটেছিল। কি হলো বর্ণালী, তুমি কিছু বলছো না কেন? তুমি কালকে রাতে বাথরুমের মধ্যে পড়েছিলে কেন? কি করেছিল তুমি বাথরুমের মধ্যে? তোমাকে তো আমি ঘুমিয়ে পড়তে বলেছিলাম। আমি কালকে রাতে বাথরুমে স্নান করতে ঢুকেছিলাম। আমি রোজ রাতে স্নান করি, রাতে স্নান না করলে আমার ঘুম আসে না। কি বলছো কি বর্ণালী? এই কনকনে ঠান্ডায় রাত্রেবেলা কে স্নান করে? সত্যি করে বলো, কালকে রাতে কি ঘটেছিল? বর্ণালী তার বাবা মা এবং এক ভাইয়ের সঙ্গে বাস করত। সে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করত। তার মধ্যে একটা খুবই বাজে স্বভাব ছিল, সেটা হলো বর্ণালী কখনোই সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারত না। প্রত্যেক দিনই তার ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যেত। সেই কারণে সে সকালে কখনোই স্নান খাওয়া করতে পারত না। প্রত্যেক দিন অনেক দেরি করে অফিসে পৌঁছানোর জন্য সে তার বসের কাছেও অনেক অনেক বকা শুনত। অনেক চেষ্টা করার পরও সে কিছুতেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারত না। একদিন বর্ণালী অফিসে যখন কাজ করতে ব্যস্ত ছিল, তখন তার এক কলিগ রিঙ্কি সেখানে আসে। কি রে বর্ণালী, আমি শুনলাম তুই আজকে 12টার সময় অফিসে ঢুকেছিস। বস কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে। আমার মনে হয় আজকে কিন্তু তোর কপালে ভীষণ দুঃখ আছে। ঠিক আছে, আমার কপালে দুঃখ আছে সেটা আমি বুঝে নেব। তুই এখন যা তো, আমাকে কাজটা করতে দে। ঠিক সময়ে কাজ কমপ্লিট করে দিতে পারলে বস আমাকে কিচ্ছু বলবে না। তুই তো জানিস আমার ঘুম থেকে উঠতে দেরি হলেও আমার কাজে কখনো দেরি হয় না। হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। আমাদের অফিসের সমস্ত কলিগদের মধ্যে তোর হাতের কাজই অনেক বেশি ফাস্ট। আর তুই তো এমনিও আমাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড। বর্ণালী, কি বাজে একটা গন্ধ আসছে না? মনে হচ্ছে কোথাও ইঁদুর মরেছে। ইস, ছি, আমার তো বমি পাচ্ছে। রিঙ্কির কথা শুনে বর্ণালী খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে, এই মরেছে রে, আমি তো সেই 6 দিন আগে রবিবারে স্নান করেছিলাম। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। স্নানটা আমি করব কখন? অনেকদিন স্নান করিনি বলে আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। প্রত্যেকদিন তাড়াহুড়ো করে অফিসে আসতে গিয়ে আমি ঘেমে যাই, আর আমার ঘামের গন্ধ মারাত্মক বাজে। কি রে, এক মনে কাজ করে যাচ্ছিস যে? তোর কি নাকে গন্ধ যাচ্ছে না? এখানে তো বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে রে। আমার কি নাক আছে নাকি যে আমি গন্ধ পাবো? আরে কয়েকদিন ধরেই তো এই গন্ধটা আমিও পাচ্ছি। সেই জন্য আমি বাড়ি থেকে এই রুম ফ্রেশনারটা নিয়ে এসেছি। কি করব বল? জানিস তো আমার এমনিতেই অফিসে আসতে দেরি হয়ে যায়। তারপর যে কাউকে বলবো আমার কেবিনটা পরিষ্কার করতে, সেই সময়টাই তো পাই না আমি। না না, তাই বলে এই গন্ধের মধ্যে বসে কি কাজ করা যায়? আমি আজকেই আমাদের কাজের মাসিটাকে বলবো তোর কেবিনটা ভালো করে পরিষ্কার করে দিতে। আচ্ছা, আমি এবার আসি কেমন? এখানে বসে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই কয়েকদিন কাটে। একদিন বর্ণালীর বয়ফ্রেন্ড প্রতাপ বর্ণালীকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। বর্ণালী অফিস ছুটির পর
প্রতাপের সঙ্গে দেখা করতে যায়। নাও বর্ণালী, কি খাবে অর্ডার করো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তুমি তো সময় পাও না দেখা করার মতো। আচ্ছা, তোমার অফিসে কি এমন কাজ থাকে বলো তো? সবার অফিস যেখানে বিকেল 5টা-6টায় ছুটি হয়ে যায়, সেখানে তুমি রাত 10টার সময় বাড়িতে ফেরো। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? আমি এবার একে কি করে বোঝাই যে সবাই যেখানে 9টা-10টায় অফিসে যায়, আমি সেখানে 12টা-1টার সময় অফিসে ঢুকি। আরে প্রতাপ, তুমি না সব সময় সন্দেহ করো। আজকে এত সুন্দর একটা ডেটিং এর দিনটা তুমি নষ্ট করে দিও না। চলো মেনু কার্ডটা দেখো আর ভালো ভালো খাবার অর্ডার করো। বর্ণালী ও প্রতাপ দুজনে মিলে অনেক ভালো ভালো খাবার অর্ডার করে। খাবারগুলো থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। ওইটা যেই খাবারগুলো দিয়ে গেল অমনি খাবারগুলো থেকে গন্ধ বেরিয়ে এলো। কি গো বর্ণালী, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? এই মরেছে রে, আমার গায়ের পারফিউমটা এত তাড়াতাড়ি উড়ে গেল। আসার সময় এত বেশি করে পারফিউম দিয়ে এলাম। দূর, আজকে একটা ভালো পারফিউম কিনতে হবে, না হলে আমার মান সম্মান আর থাকবে না। এখন কি যে করি, কোনোভাবে নিজের মান সম্মানটা বাঁচাতে হবে। হ্যাঁ প্রতাপ, তুমি ঠিকই বলেছ। আমার মনে হচ্ছে খাবারগুলো পচা। এই রেস্টুরেন্ট থেকে আমাদেরকে পচা খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দাঁড়াও, আমি এখনই ওয়েটারকে ডাকছি। আমাদেরকে পচা খাবার দেবো, আমি এখন এদেরকে মজা দেখাচ্ছি। এই না না, ছাড়ো না। তুমি বেকার বেকার কেন ঝামেলায় জড়াচ্ছ বলো তো? আমরা খাবার অর্ডার করেছিলাম, আমাদেরকে পচা খাবার দেওয়া হয়েছে। আমরা আর এই রেস্টুরেন্টে কখনোই আসবো না। বেকার বেকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। চলো, আমরা এই খাবার খাবো না, আর নাইবা আমরা বিল পেমেন্ট করব। আর এমনিও আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে এখনই বাড়ি চলে যেতে হবে। এভাবেই বর্ণালী প্রতাপকে কোনো রকমে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন বেলা 12টার সময় বর্ণালী যখন তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিল, তখন তার মা নন্দিনী দেবী বলে, কি রে, তোর গায়ের গন্ধে তো আমরা বাড়িতে টিকতে পারবো না দেখছি। তুই এত নোংরা হয়েছিস কেন বলতো? তোকে বারবার করে বলা হয় সকাল করে ঘুম থেকে ওঠ, ঠিক সময়ে স্নান কর, খাওয়া দাওয়া কর, তারপর অফিসে যা, দেখবি সব কাজ ঠিকঠাক হবে। মা তুমি এবার শুরু করো না, এমনি আমার অনেক দেরি হয়ে গেছে। আমার ঘুম নিয়ে তোমার এত প্রবলেম কেন বলো তো? আরে বাবা, তোর ঘুম নিয়ে আমার প্রবলেম কেন হতে যাবে? প্রবলেমটা তোর ঘুম নিয়ে নয়, প্রবলেমটা হচ্ছে তোর স্নান করা নিয়ে। এরকম ভাবে তুই যদি রোজ না স্নান করিস, তাহলে তো তোর শরীর খারাপ করবে। দেখো মা, রোজ রোজ একই কথা শুনতে কিন্তু ভালো লাগে না। আমি এবার কিন্তু বিরক্ত হয়ে গেছি। স্নান করা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি সময় পাবো তখন তো স্নান করব। শীতকাল বলে আমি স্নান করি না এমন তো নয়। শীতকালকে আমি কখনোই ভয় করিনি। আচ্ছা তাই? ভালো কথা বললে তোর খারাপ লাগে তাই তো? তোর যখন সময়ের এতই অভাব, তাহলে তুই রাতে স্নান করে ঘুমাতে পারিস তো এবার থেকে। রাতে স্নান করে ঘুমিয়ে পড়লি, সকালবেলা অফিসে চলে যাবি, অন্তত তোর গায়ের গন্ধ থেকে আমরা মুক্তি পাবো। নন্দিনী দেবীর মুখে এমন কথা শুনে বর্ণালী ভীষণ রেগে যায়। সে তার মাকে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সারাদিন অফিসে খাটাখাটনি করে বর্ণালী রাত 10টার সময় বাড়িতে ফিরে আসে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আজকে অনেক প্রেসার পড়ে গেছে। অনেকদিন স্নান করিনি বলে আমার গা হাত পা প্রচুর চুলকাতে শুরু করেছে। যাই, আমি বরং এখন স্নানটা করে ফেলি। এই বলে বর্ণালী রাত 10টার সময় বাথরুমে স্নান করতে ঢুকে পড়ে। অনেক বেশি ঠান্ডা থাকায় সে গিজারের গরম জল দিয়ে স্নান করে। স্নান করার পর সে অনেক বেশি রিল্যাক্স ফিল করে। স্নান করার পর কত ভালো লাগছে, শরীরটা একদম হালকা হয়ে গেছে, আর আমার ঘুম পাচ্ছে। আজকে মনে হচ্ছে খুব ভালো ঘুম হবে। যাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলি। বর্ণালী রাতে ডিনার করা মাত্রই ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর সেদিন রাতে বর্ণালীর খুবই ভালো ঘুম হয়। সেদিনের পর থেকে বর্ণালী রোজ রাতে স্নান করা শুরু করে দেয়। রাতে স্নান করতে তার খুবই ভালো লাগতো। এরকম ভাবে ধীরে ধীরে রাতে স্নান করা তার অভ্যাসে পরিণত হয়। বর্ণালীর গা থেকে আর কোনো রকমের বাজে দুর্গন্ধ বেরোয় না। একদিন রাত্রিবেলা নন্দিনী দেবী বর্ণালীর ঘরে দুধ দিতে এসে দেখে বর্ণালী মাথায় টাওয়াল জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে আসছে। এই দেখে তার মা ভীষণ পরিমাণে অবাক হয়। কি রে বর্ণালী, তুই এত রাতে বাথরুম থেকে স্নান করে বেরোলি? হ্যাঁ, স্নান করে এলাম। কেন, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি স্নান করে বেরিয়ে এলাম? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতো? তুই মাঘ মাসের কনকনে ঠান্ডায় রাত্রিবেলা স্নান করছিস? তুই কি কোনো কাজ কখনো ঠিকঠাক ভাবে করতে শিখবি না? এত রাতে তাও আবার ঠান্ডায় কে স্নান করে?
তোকে কি এবার পাগলা গরদে ভর্তি করতে হবে নাকি বলতো? কেন পাগলা গরদে ভর্তি করতে যাবে কেন? তুমি তো বলেছিলে আমার স্নান করা নিয়ে তোমার প্রবলেম। আমি স্নান করি না বলে সারা বাড়ি দুর্গন্ধে ভরে ওঠে। আমার গায়ের গন্ধে তোমরা টিকতে পারো না। তোমাদেরকে আমার গায়ের দুর্গন্ধ থেকে মুক্তি দেওয়ার জন্যই আমি তো রাতে স্নান করা শুরু করেছি, কারণ আমার পক্ষে সকালবেলা ঘুম থেকে ওঠা কোনো মতেই সম্ভব নয়। তুই আমার কথাটাকে এভাবে গায়ে মেখে নিবি আমি কিভাবে জানবো বলতো? আমি কি তোকে সত্যি সত্যি রাতে স্নান করতে বলেছিলাম যে তুই আমাকে দায়ী করছিস? না মা, আমি তোমাকে দায়ী করতে যাব কেন? দেখো মা, যা হয়েছে বাদ দাও। আমি রাতে স্নান করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছি। একেবারে স্নান না করার চেয়ে রাতে স্নান করা অনেক ভালো। যাই, আমার স্নান হয়ে গেছে, এবার আমি আরামসে ঘুমাবো। এই বলে বর্ণালী ঘুমাতে চলে যায়। কিছুদিনের মধ্যেই বর্ণালী তার পরিবারের সহমতে প্রতাপকে বিয়ে করে। বিয়ের পরও বর্ণালী তার রাতে স্নান করার অভ্যাস ত্যাগ করতে পারে না। সে যে রাতে স্নান করত এই ব্যাপারটা সে তার শ্বশুরবাড়ির কাউকে জানতে দেয় না। একদিন রাতে বর্ণালী যখন স্নান করতে বাথরুমে ঢোকে, সে বাথরুমের গিজারটা অন করতে গিয়ে দেখে যে গিজারটা কিছুতেই অন হচ্ছে না। সে তৎক্ষণাৎ প্রতাপকে ঘুম থেকে ডেকে তোলে। উফ, কি হলো? এত রাতে তুমি ঘুম থেকে ডাকলে কেন আমাকে? কি হয়েছে? কি সমস্যা বলো? দেখো না প্রতাপ, আমাদের বাথরুমের গিজারটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। আমি অনেকক্ষণ থেকে অন করার চেষ্টা করছি, কিছুতেই গিজারটা অন হচ্ছে না। তুমি দেখো না গিজারটা ঠিক করতে পারো কিনা। এত রাতে তোমার গিজারের প্রয়োজন পড়লো কেন? কটা বাজে দেখেছো? রাত 12টা বাজে। আরে অদ্ভুত প্রশ্ন করছো তো। গিজার কি শুধু দিনের বেলাতেই ব্যবহার করা যাবে, রাতে ব্যবহার করা যাবে না এমনটা কোথাও লেখা আছে? রাত্রিবেলা মানুষ হাত মুখ ধোবে না? এই কনকনে ঠান্ডায় ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধোয়া যায় বলো তো? তুমি তাড়াতাড়ি গিজারটা ঠিক করো। আমি গিজার কিভাবে ঠিক করব? কালকে আমি গিজার ঠিক করার লক্ষ্যে বাড়িতে ডেকে আনবো। তুমি এখন ঘুমিয়ে পড়ো। এই বলে প্রতাপ আবার ঘুমিয়ে পড়ে। বর্ণালী প্রতাপের উপর রেগে গিয়ে নিজেই গিজারটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায় এবং কারেন্টের শক খাওয়ার ফলে বর্ণালী অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যেই পড়ে যায়। সকালবেলা তার পরিবারের লোকজন তাকে বাথরুমের মধ্যে দেখে অবাক হয়ে যায় এবং তারা তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। কি সর্বনাশ! রাত্রেবেলা আবার কেউ স্নান করে নাকি? আর তোমার সকালবেলা ঘুম ভাঙবে কি করে? তুমি তো সারা রাত ইউটিউবে সিনেমা দেখো, সকালবেলা ঘুম ভাঙবে না এটা আবার কোনো কথা হলো? সকালবেলা তোমাকে ঘুম থেকে তোলার দায়িত্ব আমার, ঠিক আছে? আমি তোকে এর আগে অনেকবার বুঝিয়েছি, তুই আমার কথা কখনোই শুনিসনি। আজকে যদি তোর সঙ্গে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে তোর কি হতো বলতো? উপরওয়ালার কৃপায় তুই প্রাণে বেঁচে গেলি। সব সময় নিজের ইচ্ছা মতো চললে হয় না, বড়দের কথাও শুনতে হয়। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই রাত্রিবেলা স্নান করব না। আসলে স্নান না করলে আমার যে রাত্রিবেলা ঘুম আসতে চায় না। আমি এবার থেকে দিনের বেলাতেই স্নান করব। এভাবেই বর্ণালী সেদিনের পর থেকে রাত্রিবেলা স্নান করার অভ্যাস পুরোপুরি ত্যাগ করে ফেলে। এভাবেই সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে।